সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের আজকের ইউসিবি পাবলিক পার্লামেন্টের বিতর্ক প্রতিযোগিতা। আজকের যে বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে আমাদের বিতর্কিকরা কথা বলবে সেটি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। কেউ বলছেন যে অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, আবার কেউ কেউ বলছেন না, শুধুমাত্র অংশগ্রহণ করলেই আমরা নির্বাচনকে সুষ্ঠু বলে আমরা পরিগণিত করতে পারি না। এবং সেই প্রেক্ষাপটে আজকে সরকারি দল হিসাবে যুক্তিতর্ক উপস্থাপন করবার জন্য আমাদের সাথে রয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা, এবং বিরোধী দল হিসাবে আজকে বক্তব্য উপস্থাপন করবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা। যারা সরকারি দল হিসাবে রয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা, তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তানফিস উদ্দিন, মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ রিসালাত হোসেন অন্তর, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য হাসানুজ্জামান তুহিন। অন্যদিকে আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল হিসাবে যারা অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির যে তিনজন বক্তা, তারা হলেন মাননীয় বিরোধী দল নেতা তানজিলা আহমেদ পিঙ্কি, মাননীয় বিরোধী দল উপনেতা শ্রীমতী কীর্তনিয়া এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সামিমা নাসরিন শান্তা। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসাবে রয়েছেন ল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক জনাব সালাউদ্দিন। রয়েছেন প্রাক্তন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, যিনি লেখক ও প্রতিবেদক হিসাবে দৈনিক প্রথম আলোতে কাজ করছেন। আরও রয়েছেন আমাদের আরেকজন প্রাক্তন বিতার্কিক আইরিন বাশার, যিনি বর্তমানে ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সম্প্রীতি মানুষের জন্য ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন। বিচারক হিসেবে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক জাহিদুর রহমান, পরিচালক ডিবেট ফর ডেমোক্রেসি। এবং সর্বশেষ বিচারক হচ্ছে ডক্টর এস এম মোর্শেদ, তিনিও প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ বিতার্কিকদের মনের ভাবনা শুনে নিজের বক্তব্যগুলো উপস্থাপন করবার জন্য আমাদের সাথে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি ডক্টর এটিএম শামসুল হুদার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তানফিস উদ্দিনকে এই পর্যায়ে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে যখন বিরোধী দল চারিদিকে একটি ধূম্রজালময় পরিস্থিতি সৃষ্টি করছে, ঠিক সেই প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে এই ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলে অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। নির্বাচন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নেতৃত্ব বাছাইয়ের একটি প্রক্রিয়া, আর এই নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া যখন সকল দলে অংশগ্রহণের স্বাধীনতা এবং ভোটারদের প্রত্যাশিত ব্যক্তিকে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত হয়, তখন তাকে আমরা সুষ্ঠু নির্বাচন বুঝাচ্ছি। মাননীয় স্পিকার, প্রধান রাজনৈতিক দল বলতে বুঝাচ্ছি বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক দল তথা বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে। আর এই প্রত্যয় দ্বারা বুঝাচ্ছি আগামী ৭১ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ সর্বময় ভূমিকাটি পালন করবে। কেননা মাননীয় স্পিকার, আপনি যদি নির্বাচনের ইতিহাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন ১৯৭৩ নির্বাচন, ১৯৭৯ নির্বাচন, ১৯৮৬, ৯১, ২০০১ এবং ২০০৮ নির্বাচন, এই প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হওয়ার পিছনে যে প্রধান বৈশিষ্ট্যটা কাজ করেছিল সেটা ছিল প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, একই সাথে আজকে যদি আমরা দেখি ১৯৮৮ নির্বাচন, ১৯৯৬ নির্বাচন এবং মাননীয় স্পিকার ২০১৪ সালের নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এই যে মাননীয় স্পিকার প্রশ্ন রয়েছে, এর দায়ভারটুকু কার? মাননীয় স্পিকার, এই দায়ভারটুকু আজকে প্রধান বিরোধী দলের। মাননীয় স্পিকার, আজকে যদি আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে প্রি কন্ডিশনগুলো দরকার ছিল সেগুলো হচ্ছে ১, শক্তিশালী নির্বাচন কমিশন, ২, নির্বাচন কমিশনকে সহায়তাকারী সহায়ক সরকার। এই দুইটা বিষয়ের দিকে যদি আমরা তাকাই মাননীয় স্পিকার, তাহলে দেখতে পাবো নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, যার উদাহরণস্বরূপ মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে ৩০০টির আসনের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, একই সাথে মাননীয় স্পিকার সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী নির্বাহী বিভাগ আজকে নির্বাচন কমিশনকে সহায়তা করবে এবং করছে, যার উদাহরণস্বরূপ মাননীয় স্পিকার নির্বাচন কমিশন আজকে পুলিশকে ১২ দফা নির্দেশনা দিয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনের পূর্বে কাউকে কোনো প্রকার হয়রানিমূলক মামলা বা গ্রেপ্তার না করতে এবং সকল যাতে সমান সুযোগটুকু পায় তার জন্য সকল প্রকার অবৈধ ব্যানার পেস্টন সবকিছু অবসানের ঘোষণা দিয়েছে। উনি বলেছেন যে ১৯৭৩, ৯১, ২০০১ এবং ৮-এ একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু যে সকল নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়নি তার মানে হচ্ছে তখন প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। ঠিক আছে, ধরে নিলাম এটাই। তাহলে একটি রাজনৈতিক দল কেন নির্বাচন করবে সেটি ওনার কাছে প্রশ্ন। এবং আজকে যখন প্রধান যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তারপরও কেন এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, উনি আমার কাছে প্রথমে প্রশ্ন করেছিলেন যে আজকে প্রধান রাজনৈতিক দলগুলো কেন অংশগ্রহণ করবে। আজকে তারা মাননীয় স্পিকার জনগণের স্বার্থে আজকে
নির্বাচন অংশগ্রহণ করবেন মাননীয় স্পিকার। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আজকে যদি মাননীয় স্পিকার ওনারা নির্বাচন অংশগ্রহণ করে, আজকে যদি জনগণের স্বার্থে যদি নির্বাচন অংশগ্রহণ, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আজকে আমরা সেই জন্য তো এই প্রস্তাবটি সংসদে নিয়ে আসছি মাননীয় স্পিকার, ওনাকে সেটা মনে রাখতে হবে মাননীয় স্পিকার। একটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বা লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে প্রি কন্ডিশনগুলো ছিল সেগুলো ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে মাননীয় স্পিকার। এখন যে বিষয়টাকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে প্রধান রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ মাননীয় স্পিকার। এই অংশগ্রহণ মাননীয় স্পিকার নির্বাচনের মাঝখান থেকে পালিয়ে যাওয়া নয়, এই অংশগ্রহণ মাননীয় স্পিকার নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো প্রকার সংঘাত বা সহিংসতার পথে দিকে ঠেলে দেওয়া নয় মাননীয় স্পিকার। আজকে যারা নির্বাচন অংশগ্রহণ করে তাহলে জাতি একটি সুষ্ঠু নির্বাচন পাবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার পরিশেষে বলতে চাই, তাই আসুন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সবগুলো দল অংশগ্রহণ করি, এমন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন দিই। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজকের এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তিনি আশঙ্কা করছেন নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়ে যায় কিনা অন্য যারা আজকে বিরোধিতা করছেন তারা। তিনি ৭৩, ৮৬, ৮৮, ৯৬ নির্বাচনের কথা বলেছেন নির্বাচন যথেষ্ট পরিবেশ তৈরি হচ্ছে, পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, গ্রেপ্তার হামলা মামলার বিষয় নিশ্চয়ই তারা বলেছেন যাতে এগুলি করা না হয়। সুতরাং নির্বাচনে একটা পরিবেশ রয়েছে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করছে বিধায় একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার পেতে যাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আমরা দেখি আসলে বিরোধী দলের পক্ষ থেকে কী ধরনের যুক্তি এবং কী ধরনের বক্তব্য উপস্থাপন করে, এবং সে কারণে আমি সর্বপ্রথমেই আহ্বান করছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা তানজিলা আহমেদ পিঙ্কিকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন যে নির্বাচনের প্রতিটি ফিল্ড এখানে তৈরি হয়েছে এবং কেউই নির্বাচন আচরণবিধি মানছে না। মাননীয় স্পিকার, প্রথম আলো ২৪শে নভেম্বরের একটি প্রতিবেদন আমরা দেখাচ্ছি, মনোনয়ন পেয়ে বিধি লঙ্ঘন। মাননীয় স্পিকার, আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার মতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংগৃহীত ভোটের সংখ্যা ন্যূনতম ৬০% হতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণবিধি পরিপূর্ণ বাস্তবায়ন, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন বাছাই, ভোটের আগে পরে এবং ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি সুস্থ বাস্তবায়ন থাকতে হবে। মাননীয় স্পিকার, সুষ্ঠু নিয়ামকগুলোর জন্য আমি এবং আমার দল যে নিয়মগুলোকে দেখিয়ে যাচ্ছি তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা, নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের দায়বদ্ধতা, জনপ্রশাসনের ভূমিকা, সরকারের সদিচ্ছা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, ভোটারদের সচেতনতা। মাননীয় স্পিকার, সম্প্রতি আচরণবিধি লঙ্ঘনে যে সকল প্রতিবেদন আমাদের হাতে এসেছে তা উপস্থাপন করছি। 18 নভেম্বরের মধ্যে ব্যানার পোস্টার সরানোর নির্দেশ থাকলেও এখনও বিভিন্ন স্থানে বয়াল তবিয়তে ব্যানার পোস্টার। এখানে শেষ নয় মাননীয় স্পিকার, সরকারি সুযোগ সুবিধা ভোগ করে বিভিন্ন ধরনের মন্ত্রী সাংসদেরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। দৈনিক পত্রিকায় যে সকল নজির আমরা পাওয়া গেছে তা হচ্ছে গাড়িতে পতাকা উড়িয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচনী প্রচারণা, শাসক দল আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ মনোনয়নপত্র দাখিলের পর সারা দেশে মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, চট্টগ্রামের সাংসদ দিদারুলের শোডাউন, ময়মনসিংহ দল শাসনের নেতা কর্মীদের চাঙা রাখতে খিচুড়ি ভোজ, সাংসদ এনামুলের আচরণবিধি লঙ্ঘন। মাননীয় স্পিকার, মাননীয় প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, তিনি এতক্ষণ অনেক কথাই বলে গেলেন, আপনার কাছে স্পেসিফিক উত্তর জানতে চাই, আপনার কি নির্বাচন কমিশনের উপর আস্থা আছে কি নেই? নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বলে এখন পর্যন্ত সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু নির্বাচন কমিশন যদি, আমি শেষ করি, নির্বাচন কমিশন যদি একটি নখদন্তবিহীন বাঘের ন্যায় আচরণ করে তাহলে তো অতীতের নির্বাচনের মধ্যে এই নির্বাচনটিও তিনি বলে গেলেন নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তাহলে মাননীয় স্পিকার বলছেন আস্থা আছে বলেই এখনো পর্যন্ত নির্বাচনে আছেন সেটা বলেছেন, তাহলে মাননীয় স্পিকার এখন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য, সম্পন্ন হওয়ার জন্য তিনি কোন জিনিসটিকে প্রধান গুরুত্ব দিচ্ছেন সেটি বর্ণনা করুন। হয়তো বা বাঘের গল্পটি শুনেননি, বাঘ হলেই হয় না, তাকে নখ এবং দন্তও থাকতে হয়। নির্বাচন কমিশনে যদি এই নখ এবং দন্তই না থাকে তাহলে অতীতে নির্বাচনের মধ্যে এই নির্বাচনটিও হবে প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কিছু কার্যকলাপ হচ্ছে, 10 বছরে 95,000 মামলা, আসামি 27 লক্ষ নেতাকর্মী গ্রেফতার, ইসির কাছে তালিকা প্রকাশ। অফিসার্স ক্লাবে গোপন বৈঠকে আসন্ন নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করার নীল নকশা, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিএনপির গুরুতর অভিযোগ। দৈনিক প্রথম আলো, সংলাপে মাননীয় প্রধানমন্ত্রীর হয়রানিমূলক মামলা বন্ধের আশা দিলেও সংলাপের পর 100 মামলা। বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেসার লাশ বুড়িগঙ্গায়। মাননীয় স্পিকার, নির্বাচনে দায়বদ্ধতার একটি বড় অংশ গ্রহণ করে আছে দুদক ও এনবিআর, কিন্তু নিয়মখেলাপি সহ জালিয়াতির সাথে যুক্ত থাকা সাংসদরাও আজ নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই দুঃখের সাথে বলতে হয়, তদন্ত করলে আজ দুদকেও দুর্নীতি পাওয়া যাবে। মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা আজ এতটাই প্রশ্নবিদ্ধ যে বলতে হয় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই।
নির্বাচন কমিশন এই পর্যন্ত যা যা করেছে তার কিছুটা সারসংক্ষেপ বলছি। তফসিল ঘোষণা নিয়ে তড়িঘড়ি, ইভিএম নিয়ে একগুয়েমি, সামাজিক যোগাযোগ মাধ্যমে 24 ঘন্টার জন্য নজরদারি। মাননীয় স্পিকার, 28শে সেপ্টেম্বর এশিয়া ফাইনাল কাপের কথা আমাদের সকলের মনে আছে। তখন আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে 16 কোটি বাঙালির স্বপ্নটা ভেঙে যায়। ঠিক তেমনিভাবে যদি মাননীয় ইসি মহোদয় আজকে কোনো ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে মাননীয় স্পিকার 10.5 কোটি ভোটারের যে সুষ্ঠু নির্বাচনের আশাটি আছে সেটিও চুরমার হয়ে ভেঙে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই সংসদে জানি এই প্রস্তাবটি গৃহীত না হয় তার ঘোর বিরোধিতা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের ছায়া সংসদে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য। এবারে শুনবো এই ছায়া সংসদে মাননীয় মন্ত্রী, ছায়ামন্ত্রী মোহাম্মদ রিসালাত হোসেন অন্তরের কাছ থেকে তার বক্তব্য। আজকে বিরোধী দলীয় নেতার একটি প্রশ্নের উত্তর দিতে চাই মাননীয় স্পিকার। তিনি কিছুক্ষণ আগে বলে গেলেন তিনি নির্বাচনে আসবেন কি না। মাননীয় স্পিকার, কেন নির্বাচনে আসবেন? তিনি একটি প্রধান বিরোধী, তো তিনি উত্তরটি জানেন না। আমি বলে দিচ্ছি মাননীয় স্পিকার, যাদের থেকে আমরা আশা করি তারা বলে মাননীয় স্পিকার নির্বাচনী প্রচারণার সময় একজন দণ্ডপ্রাপ্ত আসামির নাকি মুক্তির নির্বাচন এটি। মাননীয় স্পিকার, তাদের থেকে যে এইসব প্রশ্ন আসবে সেটি আমরা আশা করি নেই। মাননীয় স্পিকার, ইতোমধ্যে আমরা একটি স্বাধীন, নিরপেক্ষ এবং মাননীয় স্পিকার শক্তিশালী নির্বাচন কমিশন পেয়েছি, তাও আবার সম্পূর্ণ সাংবিধানিক নিয়মে। মাননীয় স্পিকার, তিনি কিভাবে বলে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, আবার কতক্ষণ বলছেন মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের উপর আস্থা নেই। এসব ভ্রান্ত দিক তুলে তুলে মাননীয় স্পিকার তিনি জনগণকে আসন্ন নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি ফেলাতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, এখন বলি মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের উপর যে আস্থা আছে সেটির মাধ্যমে বুঝিয়েছি। তারা কিভাবে বুঝিয়েছে মাননীয় স্পিকার? তারা নির্বাচনের প্রাথমিক যে কর্মকাণ্ড আছে সেটিতে তারা অংশগ্রহণ করে এই জিনিসটি পরিষ্কার করে দিয়েছে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত। মাননীয় স্পিকার, এবং যেটি আমরা দেখেছি মাননীয় স্পিকার, আমাদের যে ইউরোপীয় ইউনিয়ন আছে তারাও কিন্তু মাননীয় স্পিকার বলেছে যে বাংলাদেশ যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য প্রস্তুত। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন আপনি বলে গেলেন বহির্বিশ্ব থেকে আমাদের নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ বলা হচ্ছে, তাহলে কাল রাতে যে যুক্তরাষ্ট্রের হাউস অফ কমন্সে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনটি এখনো সুষ্ঠু হয়নি, এটি সম্পর্কে আপনি কি বলবেন? মাননীয় স্পিকার, নির্বাচনের অংশগ্রহণের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি, সেটি বলছেন যারা মাননীয় স্পিকার। সেখানে তিনি আমাকে যে কথাটি বলছেন মাননীয় স্পিকার, ইউরোপীয় যে পরিষদ আছে মাননীয় স্পিকার, তারা কিন্তু আবার বলছেন, তাহলে মাননীয় স্পিকার তিনি আমাকে যে প্রশ্নটি করছেন তাহলে আমি তাকে পাল্টা করলাম, কেন ইউরোপীয় ইউনিয়ন বলছে যে বাংলাদেশে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত? সেই প্রশ্নের উত্তরটি আজকে আপনি দিয়ে যাবেন আগে, তারপর আমি আমার নেতারা আপনার প্রশ্ন উত্তর দিয়ে যাবে। মাননীয় স্পিকার, তাদেরকে নির্বাচনের স্বার্থে মাননীয় স্পিকার একটি জনবান্ধব ম্যানিফেস্টো জনগণের সামনে দিতে হবে। এবং মাননীয় স্পিকার, আজকে এই জনবান্ধব ম্যানিফেস্টোটি তারা যদি সরকার গঠন করে মাননীয় স্পিকার, তাহলে কার অধীনে কার নেতৃত্বে মাননীয় স্পিকার সেটি বাস্তবায়ন হবে তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। মাননীয় স্পিকার, আজকে তারা সম্পূর্ণভাবে এই কথাটি পরিষ্কার করতে পারেনি মাননীয় স্পিকার, বরং তারা বারবার বলে যাচ্ছে মাননীয় স্পিকার এই নির্বাচনটি নাকি মাননীয় স্পিকার তাদের আন্দোলনের একটি অংশ। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন তার জায়গা থেকে মাননীয় স্পিকার সবকিছু সুষ্ঠুভাবে করছে। মাননীয় স্পিকার, আজকে আমার দরকার প্রধান রাজনৈতিক দলসমূহের সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অংশগ্রহণ। তাই মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যাতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে সবশেষে বলতে চাই মাননীয় স্পিকার, প্রধান রাজনৈতিক দলসমূহের স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণ সুষ্ঠুভাবে নিশ্চিত করবে আপনার আমার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা শুনলাম এবং এখানে খুব জোরালোভাবে বলা হলো স্বাধীন নির্বাচন কমিশন আমরা পেয়েছি, এবং এই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যে বিরোধী দলের যে সক্রিয় অংশগ্রহণ সেটি কিন্তু আমাদের থাকতে হবে, তা না হলে কিন্তু এই নির্বাচনকে আমরা সুষ্ঠু করতে পারবো না। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা শ্রীমতী কীর্তিনিয়ার কাছ থেকে তার বক্তব্য। প্রথমে আসতে চাচ্ছি আমি সংসদ দলের প্রত্যেকটি নেতার কাছে। প্রথমে প্রধানমন্ত্রী খুব উচ্চস্বরে বলে গেলেন তারা নাকি যে 12 দফা দেওয়া হয়েছিল সেগুলোর প্রত্যেকটি পূরণ করছেন মাননীয় স্পিকার। যদি সেটাই হতো তাহলে ঐক্যফ্রন্টের দাবিতে যে দাবিগুলো তারা মেনে নিয়েছিল, আমাদের যে গায়েবী মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহার করবেন, তাহলে মাননীয় স্পিকার একই মামলায় অন্যদের জামিন হলেও কেন জামিন পাননি নরসিংদী 17 আসনের মনোনয়নপত্র খায়রুল কবির খোকন, রিমান্ডে ঢাকা 7-এর মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, জামিন নিতে গিয়ে কারাগারে কিসের জন্য মাগুরা 1-এর প্রার্থী মনোয়ার হোসেন খান এখন পর্যন্ত গ্রেফতার আছেন মাননীয় স্পিকার। শুধুমাত্র তাই নয়, ইসরাক হোসেন ঢাকা 6 আসনে মনোনীত প্রার্থীকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। যে কিনা মনোনীত প্রার্থী তাকে যদি কারাগারে যে বন্দী থাকতে হয় সে কিভাবে নির্বাচনে আসবে মাননীয় স্পিকার। জামিন পেয়েও কারাগার থেকে মুক্তি পাননি রাজবাড়ির 29 জন নেতাকর্মী, অন্য আরও 3টি মামলায় গ্রেফতার দেখানো
হয়েছে তাদের। শুধুমাত্র তাই নয় মাননীয় স্পিকার, জানলে পরে আমরা সবাই অবাক হয়ে যাব যে বিএনপি নেতা মৃত ব্যক্তির নামেও তারা মামলা করেছে মাননীয় স্পিকার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন কিনা মাননীয় মন্ত্রী আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে আন্দোলনের তাবিজ ঝুলিয়ে আমরা নির্বাচনে এসেছি মাননীয় স্পিকার, আর উনি নিজে দাবি করছেন যে নির্বাচন কমিশন নাকি ওনার মাননীয় স্পিকার। যদি এটাই হয়ে থাকে তাহলে বলতে হবে নির্বাচন কমিশন আপনার একার নয়, নির্বাচন কমিশন এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের। মাননীয় স্পিকার, বিগত 10টি জাতীয় নির্বাচনের মধ্যে 5টি নির্বাচন সুষ্ঠু হয়েছিল মাননীয় স্পিকার। কেন হয়েছিল? তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল মাননীয় স্পিকার। কিন্তু 2018-এর 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে এখনো আশঙ্কা বিদ্যমান। মাননীয় স্পিকার, আমাদের সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব মূলত সরকারের। কি করলে জনগণের আস্থা অর্জন করতে পারবে সরকারকেই সেই পদক্ষেপ নিতে হবে। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অপরদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের মতে একটা সরকার আছে, সংবিধান অনুযায়ী সেই সরকারের কাছে নির্বাহী ক্ষমতা দেওয়া আছে। এই নির্বাহী ক্ষমতা দিয়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে কিনা এটা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর মাননীয় স্পিকার। কিন্তু সেই সরকারের সদিচ্ছা কোথায়? আজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনামে উঠে এসেছে সংলাপের পর হয়েছে 100 মামলা, প্রথম আলো, বিএনপি নেতারা বাড়ি ছাড়া, কালের কণ্ঠ, মহাসমাবেশে পথে পথে বাধা, যুগান্তর, আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতারের নজির, মানব জমিন। শুধুমাত্র তাই নয় মাননীয় স্পিকার, এছাড়া উঠে এসেছে গায়েবী মামলার গায়েবী আওয়াজ নয়, প্রথম আলো, বিএনপি নেত্রী মেহেরুন্নেসার বাসায় পুলিশের তল্লাশি ও ভাঙচুর, প্রথম আলো, হাইকোর্টে গায়েবী মামলায় জামিনের পরও অন্য মামলায় গ্রেফতার হয়েছেন কালের কণ্ঠ, বিএনপি মনোনয়ন প্রত্যাশীর লাশ। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যশোর 6 কেশবপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকরের ইচ্ছে ছিল সাংসদ হয়ে জনগণের উন্নয়ন করবেন তিনি, কিন্তু তিনি সকল আশা স্বপ্নের ঊর্ধ্বে উঠে যান। মনোনয়ন নিতে এসে নিখোঁজের 2 দিন পর তার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গার কালো জলে মাননীয় স্পিকার, যে কিনা জনগণের জন্য ভালো করতে চেয়েছিল, জনগণেরকে উপকার করবে বলে এই আশা নিয়ে এসেছিল মাননীয় স্পিকার। তাকে যখন লাশ হতে হয় তখন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ ওঠে এটি একটি রাজনৈতিক হত্যা মামলা। কিন্তু কোথায় ছিল আপনাদের তখন সেই জনগণের, সেই জনপ্রশাসনের সেই কঠোর ভূমিকা? কোথাও ছিল না মাননীয় স্পিকার। সেই মামলার কোনো নিষ্পত্তি হয়নি, সেই খুনিরা আজ পর্যন্ত কখনো ধরা পড়েনি মাননীয় স্পিকার। শুধুমাত্র তাই নয়, শাহবাগ থানাধীন 20 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক, সূত্রাপুর থানা বিএনপির সিনিয়র সভাপতি, 43 নং বিএনপির সহসভাপতি সহ আরও নেতাদের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ হলেও এখন তারা তা স্বীকার করছে না। অপরদিকে মাননীয় স্পিকার, তাদের কোনো খোঁজ পাচ্ছি না মাননীয় স্পিকার। তাহলে এই দায়ভারটা কি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে পূরণ করবে? না মাননীয় স্পিকার, এখানে সরকারের সদিচ্ছার প্রয়োজন, এখানে এই মামলাগুলোর নিষ্পত্তির প্রয়োজন, এখানে অভিযোগকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি নির্বাচনের জনপ্রশাসনের কঠোর ভূমিকা বাস্তবায়িত না হয় তবে 29 মার্চ টাঙ্গাইলের ব্যালট বাক্স ছিনতাই সেই রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি হবে একাদশ জাতীয় সংসদে। মাননীয় স্পিকার, এবার আপনাকে যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের ঘটনা। এটি প্রিজাইডিং অফিসার 75 বছর বয়সী রহমত মোল্লাকে জিজ্ঞেস করেছিলেন, চাচা চাচি তো অনেকক্ষণ আগে সেই ভোট দিয়ে গেছেন, আপনি এত দেরি করছেন কেন? উনি বলছিলেন, বাবারে চোখে তো দেখতে পাই না, লাঠি ঠক ঠক করে ভোট দিতে আইছিলাম, কিন্তু যদি জানতাম 15 বছর আগে মইরা যাও তোমার চাচির লগে দেখা হইব তাহলে পরে অনেকক্ষণ আগেই আসতাম। তার মানে মাননীয় স্পিকার, এটা থেকে আমরা বুঝতে পারছি মৃত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে ভোট দেওয়া নেওয়া। তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন এসব না করেই শুধুমাত্র রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে সেই ভোট সুষ্ঠু হবে? না মাননীয় স্পিকার, কখনোই হতে পারে না। তাই আমি আমার বিরোধী দলের পক্ষ থেকে বলতে চাচ্ছি তাদের উত্থাপিত প্রস্তাবটি যেন কোনো মতে এই সংসদে পাশ না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। যতখানি মাননীয় বিরোধী দলীয় উপনেতা হতাশ, আমরা কিন্তু অত হতাশ নয়। মামলা, গায়েবী মামলা, এটি সবসময় অভিযোগ থাকে। আমি মনে করি সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা ভোটের পরিবেশ তৈরি করে নিশ্চয়ই একটা ভালো জবাবদিহিমূলক নির্বাচন আমরা করতে পারবো। বক্তব্য শুনবে এবারে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য হাসানুজ্জামান তুহিনের কাছ থেকে তার বক্তব্য। প্রধানমন্ত্রী বলেছেন যদি ইসি মহোদয় কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেয় তাহলে জনগণ একটি সঠিক সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হবে। মাননীয় স্পিকার, সমস্যাটি হচ্ছে সেই জায়গাটিতে যখন তারা একটি নির্বাচন হওয়ার পূর্বে তারা যদি নামক প্রশ্নটি লাগিয়ে দেয় তখন সেই নির্বাচনটি নিয়ে জনগণের মনে প্রথম থেকে একটি বিভ্রান্তির সৃষ্টি হয় মাননীয় স্পিকার। সেই বিভ্রান্তি মাননীয় স্পিকার কখনো একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে না। মাননীয় স্পিকার, মোটা দাগে সুষ্ঠু নির্বাচন বলতে যেটি বোঝায়, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে, জনগণ স্বাধীনভাবে তাদের ভোটটি প্রদান করবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা বলছি নির্বাচন কমিশনও নিরপেক্ষভাবে কাজ করবে, জনগণও স্বাধীনভাবে তাদের ভোটটি প্রদান করবে। তবুও সেই নির্বাচনটিকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না যদি না প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার উদাহরণ হিসেবে বলা যায় 1996 সালে যেই নির্বাচন মাননীয় স্পিকার আওয়ামী লীগ বয়কট করেছিল, ফলে সেই নির্বাচনটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। মাননীয় স্পিকার 2014 সালের নির্বাচন, যেই নির্বাচনটি মাননীয় স্পিকার বিএনপি বয়কট করেছিল, ফলে মাননীয় স্পিকার জাতি দেখেছে 154টি আসনে মাননীয় স্পিকার কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়লাভ করে। এই যে একটি রাজনৈতিক দলের হঠকারী সিদ্ধান্তের ফলে 154টি আসনে ভোটাররা তাদের ভোটটি প্রদান করতে পারল না, যার ফলে মাননীয় স্পিকার এই যে নির্বাচনটি নিয়ে প্রশ্নের সৃষ্টি হলো, সেটি কিন্তু মাননীয় স্পিকার আজকে ওই রাজনৈতিক দলের দিকেই যাবে মাননীয় স্পিকার। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল যখন এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে, তখন মাননীয় স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার তারা বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন। মাননীয় স্পিকার একটি লোক পুলিশের গাড়িতে আগুন দিবে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা কোন ধরনের লেভেল প্লেইং ফিল্ড মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আজকে যে দেশে লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান, সেটি মাননীয় স্পিকার আজকে নির্বাচন কমিশনের কার্যক্রমে কিন্তু মাননীয় স্পিকার বোঝা যাচ্ছে। নির্বাচন কমিশন মাননীয় স্পিকার আশ্বাস দিয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণার জন্য সমান সুযোগ সুবিধা পাবে। মাননীয় স্পিকার যখন মাননীয় স্পিকার শুধুমাত্র অযথাই একজন মানুষের উপরে আমরা দোষারোপটি চাপিয়ে দিই, অর্থাৎ আমরা মনের মধ্যে ইতিমধ্যেই ধারণ করে নিয়েছি যে নির্বাচন কমিশনটি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। সমস্যাটা কিন্তু সেই জায়গাটিতে মাননীয় স্পিকার। আগে আমাদেরকে মাননীয় স্পিকার বিশ্বাস করতে হবে এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম। এরপর নির্বাচনে এসে তারপর আমাকে বলতে হবে যে এই জায়গাটিতে আমি আমার লেভেল প্লেইং ফিল্ডটি পাচ্ছি না, সেটি নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করতে হবে। যখন আমি নির্বাচন কমিশনের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারবো, তখন তারা আমাদেরকে সেই বিষয়গুলো সুবিধা দিবে, যেমনটি দিয়েছিল নারায়ণগঞ্জে। মাননীয় স্পিকার পরিশেষে যেই বিষয়টি আরেকটি বিষয় বলতে চাই, এই বিতর্কিত এই যে সম্পূর্ণ প্রস্তাবটি, এই প্রস্তাবটি কেনই সংসদে গ্রহণযোগ্যতা রাখে? মাননীয় স্পিকার আমরা তাদের যে বিরোধিতার দুইটি ক্ষেত্র ছিল, একটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই, আরেকটি হচ্ছে মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। মাননীয় স্পিকার আমরা প্রমাণ করেছি দেশে বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান, এবং আমরা প্রমাণ করেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার আমরা এও দেখিয়েছি যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বলে যখনই প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসেনি, তখনই সেই নির্বাচনটি বিতর্কিত হয়েছে। ফলে আমরা মাননীয় স্পিকার বলতে চাই এই প্রস্তাবটি যেন এই সংসদে গ্রহণযোগ্যতা রাখে, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের। আমরা শুনবো এবার এই পর্যায়ে বক্তব্য মাননীয় বিরোধী দলীয় সদস্য শামীমা নাসরিন শান্তার কাছ থেকে, তার বক্তব্য। মাননীয় স্পিকার, আমি আজকে ঝিনাইদহের একজন ব্যক্তির গল্প বলবো, যাকে পুলিশের কয়েকজন লোক কোলে করে তুলে নিয়ে গাড়িতে তুলেছেন। কারণ মাননীয় স্পিকার তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাননীয় স্পিকার যখন আজকে প্রথম আলোর এই প্রতিবেদক তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি যে 1 বছর ধরে পক্ষাঘাত অবস্থায় রয়েছেন, তাহলে তাকে কেন নেওয়া হয়েছে, তিনি কিভাবে দুটি হাতে বোমা নিয়ে নাশকতা সৃষ্টি করতে পারে মাননীয় স্পিকার, তখন পুলিশ তাকে বলেছিল যে এটি তো আমাদের দেখার বিষয় নেই, এটি বিচার বিভাগে প্রমাণিত হবে তিনি আসলেই নাশকতা করেছিলেন কিনা। মাননীয় স্পিকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা পুলিশের দ্বিমুখী আচরণ দেখেছি। মাননীয় স্পিকার সুনামগঞ্জ, গাইবান্ধা 3, গাইবান্ধা 5 আসনের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দেয়, তখন পুলিশের ওসিবৃন্দ, ওই এলাকার পুলিশের ওসিবৃন্দ তাদের সাথে হাসি মুখে ফটো তুলে মাননীয় স্পিকার মনোনয়নপত্রে হাত দিয়ে। মাননীয় স্পিকার অপরদিকে আজকে যখন গাজীপুর 2 আসনের প্রার্থী জাহিদা হাসান, তখন তিনি যখন শহরে একটি মাত্র প্রবেশপথকে আটকে রেখে সমাবেশ করে, তখন পুলিশ সেখানে নিশ্চুপ থাকে। মাননীয় স্পিকার অবাক করার বিষয় মাননীয় স্পিকার, সেই পুলিশই আবার বিরোধী দলের প্রতি বিমাতা সুলভ আচরণ করছে। কিভাবে মাননীয় স্পিকার? আজকে পুলিশের প্রহারায় বিএনপি কতটা অবরুদ্ধ মাননীয় স্পিকার, তার একটি চিত্র হচ্ছে এই চিত্রটি, যেখানে মাননীয় স্পিকার এটি কোনো মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল নয়, এটি মাননীয় স্পিকার আজকে যখন আজকে বিরোধী দল যখন কোর্টে যাচ্ছে আগাম জামিন নেওয়ার জন্য, সেটি চিত্র মাননীয় স্পিকার। অপরদিকে মাননীয় স্পিকার আজকে দেখুন, আজকে মাননীয় স্পিকার 22 নভেম্বর 2018-তে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন আসে মাননীয় স্পিকার, সেখানে বলা হয় গত সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত 2.5 মাসে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী ও মিথ্যা মামলা করা হয়েছে মাননীয় স্পিকার 4,429টি। মাননীয় স্পিকার মোট আসামি করা হয়েছে সেখানে 4,34,975 জনকে, এবং গ্রেফতার করা হয়েছে 10,513 জনকে। মাননীয় স্পিকার 5 সেপ্টেম্বর দায়ের করা 13 নম্বর মামলার 31 নম্বর আসামি নুরুল ইসলাম, অপর আরেক আসামি পুরান ঢাকার বাসিন্দা আব্দুল আজিজুল্লাহ, যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তারা পুলিশের গায়ে ইট পাটকেল ককটেল নিক্ষেপ করে তাদেরকে আহত করেছে। মাননীয় স্পিকার কষ্ট লাগছে বলতে, আজকে সেই নুরুল ইসলাম মারা গেছেন 31 আগস্ট এবং আজিজুল্লাহ মারা গেছেন 2016 সালে।
তার মানে মাননীয় স্পিকার মামলার নথি অনুযায়ী নুরুল ইসলাম মৃত্যুর 5 দিনের মাথায় এবং আজিজুল্লাহ মৃত্যুর 2.5 বছর পরে পুলিশের উপর হামলা চালিয়েছে। মাননীয় স্পিকার শুধু মৃত ব্যক্তিই নয়, আজকে কয়েকটি থানায় পুলিশের করা মামলায় এমন অনেক ব্যক্তির নাম আছে যারা ঘটনার দিন ও সময় সৌদি আরবে হজে ছিলেন। মাননীয় স্পিকার আজকে তারা বলছেন সক্রিয় অংশগ্রহণ করবে, পালিয়ে যাবে না। পালিয়ে তো যেতে হবে না মাননীয় স্পিকার, তারা যদি সকল নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রাখে তাদের তো পালিয়ে যেতে কোনো দরকারই নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আরেকটি বিষয় আছে, তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার। আসলে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলিনি মাননীয় স্পিকার, আমরা নির্দলীয় সরকারের কথা বলেছি, যেটি মাননীয় স্পিকার সংবিধানের 123-এর অনুচ্ছেদে ক এবং খতে বলাই আছে যে এই সরকার চাইলে তারা সংসদ ভেঙে দিয়েও করতে পারে, সংসদ রেখেও করতে পারে। মাননীয় স্পিকার আমরা সেটি কথা বলেছি মাননীয় স্পিকার, তিনি সংবিধান পড়েননি তাই উনি জানেন না। মাননীয় স্পিকার আজকে আমাদের দেশে যখন রাজনৈতিক সংস্কৃতির চিত্রটি এমন, যেখানে দেখা যায় নাটোরের 1 আসনের সংসদ মোহাম্মদ আবুল কালামের সমর্থক হওয়ায় 5 জনকে পিটিয়ে আহত করা হয়েছে মাননীয় স্পিকার। অপরদিকে মাননীয় স্পিকার বরিশালে বিএনপি করায় সেখানে 4 নেতার ব্যবসা প্রতিষ্ঠানকে তারা বন্ধ করে রেখেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এবং সেই বন্ধ করে রেখেছে কে? যুবলীগ নেতা মোহাম্মদ মুকুল হাওলাদার। অপরদিকে মাননীয় এতেই শেষ নয়, তারা আজকে বুড়িগঙ্গায় যখন মনোনয়ন প্রার্থীর লাশ পাওয়া যায়, আমরা যখন জানি যে 2 দলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকবে, যখন একজন মনোনয়ন প্রার্থীর লাশ পাওয়া যায় সেটিকে নিয়ে তারা আজকে কারোচুরি যেমনটি আজকে এই সংসদে করছে মাননীয় স্পিকার, কিন্তু সেই ব্যক্তিটির আজকে খুনের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তবে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে আজকে যাদের সবচেয়ে বড় ভূমিকা, সেই নির্বাচন কমিশন কি পেরেছে কোনো দৃষ্টান্তমূলক অংশগ্রহণ, দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমাদেরকে দেখিয়ে দিতে? আজকে আমরা বলছি যে সকল দলের রাজনৈতিক দলের অংশগ্রহণই শুধু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অবশ্যই সেই ক্ষেত্রে আমরা যেটি প্যারামিটার দাঁড়ি করে রেখেছি, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, গুম হত্যা বন্ধ করতে হবে, হয়রানি করা যাবে না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মাননীয় স্পিকার। আজকে যখন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হতে হবে এবং এই সকল বৈশিষ্ট্যগুলো যখন পূরণ করবে তখনই আমরা বলছি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় মাননীয় স্পিকার। আজকে তাদের কাছে যখন আমরা প্রশ্ন করেছিলাম হাউস অফ কমন্সের বক্তব্যের বিষয়ে, আজকে তখন হয়তো তিনি আজকে 1 তারিখের প্রথম আলোর পত্রিকা দেখে আসেনি মাননীয় স্পিকার, যেখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকার চেষ্টা করছে এবং তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন লাগিয়ে রাখছে এবং তীব্র হচ্ছে এই কারণে দমন পীড়নটি মাননীয় স্পিকার, এবং তারা উদ্বেগ প্রকাশ করেছে। আজকে এই পত্রিকাটি তারা পড়ে আসেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমরা দেখেছি নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের মূর্তি করে রেখেছে মাননীয় স্পিকার, এবং নির্বাচন কমিশনের মধ্যে আজকে অসন্তোষ তৈরি হয়েছে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার পূর্ববর্তী নির্বাচনের মতো সুষ্ঠু নির্বাচন পেতে গেলে আগে আমাদেরকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে এবং সেরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। শুধুমাত্র সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সেটি সম্ভব না। তাই সার্বিক দিক থেকে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার কোনোরূপ দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য বিরোধী দলের বেশ খানিকটা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিলেন এবং বক্তব্যের মধ্যে নানা অভিযোগ উত্থাপন করলেন। একটা কমন কথা, বিমাতা সুলভ আচরণের তারা নাকি মুখোমুখি হচ্ছে, গাবি মামলার কথা বলা হচ্ছে, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে, এমনকি হজে রয়েছেন এমনও ব্যক্তির বিরুদ্ধে মামলার উদাহরণ তিনি এখানে টেলে তুলবার চেষ্টা করেছেন। বলেছেন যে আজকে নির্বাচন কমিশনের ভিতরেও কিন্তু এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে, যারা পর্যবেক্ষণ করবেন তারা কি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন, কি করবেন, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে একটা হজবরল অবস্থার কথা ব্যাখ্যা করে তিনি বলছেন না, সকল দলের অংশগ্রহণ নিশ্চিত থাকলেও কিন্তু সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আমরা আমাদের আজকের আয়োজনে, আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমরা সম্মানিত প্রধান অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন ডক্টর ATM শামসুল হুদা। আমরা তাকে স্বাগত জানাই যে তিনি আজকে অনুষ্ঠানে এসেছেন। তার বক্তব্য আমরা শুনবো। তার বক্তব্য শুনবার পূর্বে আমরা খানিকটা দু দলের যুক্তিখণ্ডন পর্বে কিছুটা বক্তব্য আরও শুনি, এবং সে কারণে আমি সর্বপ্রথম আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা তানজিলা আহমেদ পিঙ্কিকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের সাংসদ বলেছেন পুলিশের গাড়িতে আগুন দেওয়া ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এখানে প্রথমে একটি সংবাদ দেখাতে যাচ্ছি, নয়াপল্টনে পুলিশ সফল, ধানমন্ডিতে নীরব। মাননীয় স্পিকার, পুলিশের গাড়িতে আগুন দিলেই হচ্ছে বিচার, কিন্তু নিরাপদ সড়কের জন্য যখন রাস্তায় শিক্ষার্থীরা নামে তখন তাদের উপর হামলা হলেও এর কোনো বিচার করা হচ্ছে না। মাননীয় স্পিকার, পুলিশ একটি শক্তিশালী ভূমিকা পালন করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু মাননীয় স্পিকার, পুলিশ যদি আজকে নানা ভুতুরে মামলা, গায়েবী মামলা ইত্যাদি প্রথা চালাতে থাকে তাহলে মাননীয় স্পিকার রাজনৈতিক দল সমূহ কি এগুলাকে নিষ্পত্তি করবে নাকি নির্বাচন কমিশন এটাকে নিষ্পত্তি করবে, এই প্রশ্নটি রয়ে গেল। মাননীয় স্পিকার, মান্দাতা আমলের বিভিন্ন উদাহরণ নিয়ে এসে ওনারা যে আমাদের দেখাচ্ছে মাননীয় স্পিকার, ওনারা বারবার বলে গেলেন যে হাউস অফ কমন্সের যে বক্তব্যটি এসেছে তার আগে ইউ এর বক্তব্য, কিন্তু মাননীয় স্পিকার ইউ যে বক্তব্যটি দিয়েছে তারা কেন তাদের পর্যবেক্ষক পাঠাতে পারছে না? কারণ তফসিলটি তড়িঘড়ি করে ঘোষণা হয়েছে, 6 মাস ধরে যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিতেন এই প্রস্তুতিটি তারা নিতে পারছে না। মাননীয় স্পিকার,
গণতন্ত্রের একটি অন্যতম ভিত্তি হচ্ছে ভোট গ্রহণ। 1973, 91, 96, 2001, 2008-এর নির্বাচনগুলো যেরকম সুষ্ঠু হয়েছিল তার জন্য নির্বাচন কমিশনের ক্ষমতাকে দায়ী করা উচিত মাননীয় স্পিকার। ঠিক তেমনি করে যদি রাজনৈতিক দলসমূহের পারস্পরিক আস্থা না থাকে, বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কখনোই বিরাজমান থাকতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে একটি অংশগ্রহণ নির্বাচনকে যদি তারা দাবি করে, তাহলে মাননীয় স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত যাতে না হয় এর ঘোর বিরোধিতাই করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ দলনেতাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদানের জন্য। সর্বশেষ আমরা শুনবো এই ছায়া সংসদে ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে আজকে সব দায়িত্ব আজকে আমাদের, আজকে সব অধিকার হচ্ছে আজকে তাদের। মাননীয় স্পিকার, কেননা মাননীয় স্পিকার ওনারা বলছে যে আজকে নাকি সরকার সদিচ্ছা দেখাচ্ছে না। এই যে মাননীয় স্পিকার তাদের সাথে আজকে সংলাপ করলাম, তাদের মনের কথা শুনলাম, তারপরে আজকে সরকারের কী রকমের সদিচ্ছা আজকে তারা চাচ্ছে সেটা কিন্তু তারা আজকে পরিষ্কার করেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলছে আমরা নাকি অংশগ্রহণমূলক সেই জিনিসটাই বুঝতে পারতেছি না। তারা বলছে যে মনোনয়নপত্র থেকে দাখিল পর্যন্ত সেটা নাকি অংশগ্রহণের মধ্যে পড়ে। তাদেরকে বলতে চাই, আজকে কারা সবচেয়ে মনোনয়ন বিক্রিতে এগিয়ে আছে? আপনারা আজকে মনোনয়ন সবচেয়ে এগিয়ে আছেন। আজকে মাননীয় স্পিকার আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে 4200টি, আর তাদের বিক্রি হয়েছে 4800টি। তারা আজকে সব দিক দিয়ে এগিয়ে আছে, তারপরে বলছে তারা নাকি আজকে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, তারা নাকি মাঠ নাকি উঁচু নিচু অনেক কিছু দেখতে পাচ্ছে মাননীয় স্পিকার। কারণ কি জানেন মাননীয় স্পিকার? কারণ হচ্ছে 10টি হুন্ডা 20টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এরকম ফিল্ড যারা আজকে মাননীয় স্পিকার চাচ্ছে, এরকম ফিল্ড কিন্তু মাননীয় স্পিকার বাংলার বুকে দ্বিতীয়বার তাদেরকে দেওয়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, তারা বলে গেলে যে নির্বাচন, একজন প্রথম দলনেতা বলে গেলেন যে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা আছে, আবার মাননীয় স্পিকার তারপরে কিন্তু আস্তে আস্তে নরম সুরে কথা বলছে। মাননীয় স্পিকার, আজকে তাদের যে নরম সুর, এটা কেন জানেন মাননীয় স্পিকার? কারণ এই নির্বাচন কমিশন তাদেরকে 1.5 কোটি আজিজুল হক নির্বাচন কমিশনের মতো ভুয়া ভোটার তালিকা তাদেরকে দিতে পারছে না। যদি মাননীয় স্পিকার আজকে তাদেরকে সেই 1.5 কোটি ভুয়া ভোটার তালিকা আজকে তাদেরকে যদি দিতে পারতো, তাহলে হয়তো মাননীয় স্পিকার তারা জোর গলায় বলতেন যে নির্বাচন কমিশনটি স্বাধীন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যারা পুলিশের গাড়িতে হামলা করে, আজকে যারা মাননীয় স্পিকার সন্ত্রাসী, যারা আজকে আসামি, তাদের বিরুদ্ধে আজকে মামলা দিচ্ছে। আর তার মানে কি এই মাননীয় স্পিকার তার কথা মতে যে তাদের বিরুদ্ধে আজকে তারা আসামি, তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, আমাদের নিরপরাধ ব্যক্তিকে আজকে মামলা দিয়ে তাদের সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে মাননীয় স্পিকার, এরকম বিল তো আমরা চাচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন বিদেশি সংস্থা হাউস অফ কমন্সের কথা বলে গেলেন। আজকে আমরা বলেছি যে আজকে ইউরোপীয় পার্লামেন্ট আজকে বলছে নির্বাচনটি সুষ্ঠু হবে, এবং তিনি বলে গেলেন যে আজকে পর্যবেক্ষক পাঠাবে না। কারণ কি জানেন মাননীয় স্পিকার? তারা আজকে বাংলাদেশে এসে দেখেই গেছেন যে আজকে নির্বাচনটি সুষ্ঠু হবে। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন যে আমরা নাকি মিছিল মিটিং করছি, আমরা নাকি পতাকা উড়িয়ে ঘুরে বেড়াচ্ছি। ওনাকে বলতে চাই, আপনাদের যখন আন্দালি রহমান পার্থ ভোলায় গিয়ে যখন যায়, তখন তো আমরা লাখো মোটরসাইকেলের ঢল দেখতে পাচ্ছি, কই আপনি তো সেটার কথা বললেন না একবার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বিতীয় বক্তা একটা মৃত ব্যক্তির গল্প শোনালেন। 2009 সালে মাননীয় স্পিকার আমরা কিন্তু মৃত ব্যক্তির একজন ভোটারের ছবি সহ কিন্তু তালিকা প্রকাশ করেছি, যার ফলে মাননীয় স্পিকার তৎকালীন বিএনপি কিন্তু 5টি সিটি নির্বাচনে জয় হয়েছিল মাননীয় স্পিকার। এই যে মাননীয় স্পিকার তারা যে মৃত গল্প ব্যক্তির যে ঘটনা তারা আজকে বলে যাচ্ছে, এটা কিন্তু আমরা আজকে 2009 সালে সেটা সমাপ্ত করে ফেলছি। তারা 2018 সালে এসে আজকে মৃত ব্যক্তির কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে জনগণ কি চায়। আজকে জনগণ চায় আপনার নির্বাচন আসুন, নির্বাচনের শেষ পর্যন্ত টিকে থেকে আজকে দেশকে একটি সমৃদ্ধশালী নির্বাচন, সুষ্ঠু নির্বাচন উপহার দেন, সেটা আজকে জনগণ চায়, আমরাও চাই। তাহলে আজকে আমরা বলবো আপনাদেরকে ফোন দিয়ে, ইউ আর মাই প্রাইম মিনিস্টার, ইউ আর আওয়ার প্রাইম মিনিস্টার মাননীয় স্পিকার। এই কথাটা যাতে আজকে আপনাদেরকে বলতে পারি, সেজন্য আজকে বলছি আজকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সুষ্ঠু উপহার দেন। তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। শুধু অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে করলে চলবে না। তিনি অভিযোগ করেছেন আন্দালি রহমান পার্থ যখন নির্বাচনী তার পেপার জমা দিতে যান, তখন কিন্তু তিনি একটা মোটর বহন নিয়ে জমা দিয়েছেন। সুতরাং অভিযোগ শুধুমাত্র যে বিরোধী দলই করছে সেটি কিন্তু সঠিক নয়। এই অভিযোগের পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ সব দিকের রয়েছে। আমরা একটা বিষয়ে সবসময় আমাদের সম্মানিত প্রধান অতিথি বলবার চেষ্টা করি, আমিও এখন মাঝে মাঝে বলি, আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে উইনার্স টেক্স অল। যারা বিজয়ী হয় তারা সব নিয়ে যেতে চায়। বিজয়ী হবার পরে তারা ব্যবসা চায়, বাণিজ্য চায়, চাকরি চায়, জমি চায়, খাল চায়, বিল চায়। বিজয়ী হবার পরে যারা ক্ষমতায় আসে তারা যখন সব কিছু নিয়ে নেয়, তারা যখন অন্যদেরকে দৌড়ের উপরে রাখে, অন্যরা পুলিশি হয়রানির ভয়ে পালাতে থাকে, ঘরে থাকতে পারে না, সে কারণের জন্যই কিন্তু বাংলাদেশে একটা সংস্কৃতি তৈরি হয়েছে এখন কেউ আর নির্বাচনে হারতে চায় না। আমরা যদি ওই সংস্কৃতি তৈরি করতে পারি যে নির্বাচনে হেরে যাওয়ার পরও যারা সরকারে আসবেন তারা তাদের বিরোধী জোটের প্রতি কোনো জুলুম করবে না, তাদেরকে পুলিশি হয়রানি করবে না, তাদের বাড়ি জমি ঘর দখল করবে না, তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নেবে না, তাহলে কিন্তু আমরা নির্বাচনে হেরে যাওয়ার পরও আমাদের যে মানসিকতা থাকবে সেটি কিন্তু আমরা গ্রহণ করতে পারবো। এবারে নির্বাচনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
এই কারণে গুরুত্বপূর্ণ নির্বাচন, প্রায় 10 বছর ধরে বিএনপি বা তার জোটেরা ক্ষমতায় নেই। একই সাথে তাদের জোটের প্রধান যিনি নেত্রী তিনি বেগম খালেদা জিয়া তিনি জেলে রয়েছেন। সে কারণের জন্য ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি জোটেরা যেভাবে নির্বাচন করছে সেই নির্বাচনটা তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা নির্বাচন। আবার অন্যদিকে সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন এই কারণের জন্য যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বহুবার তার বক্তব্যে বলেছেন যে আগামী একাদশ নির্বাচনকে তিনি প্রশ্নবিদ্ধভাবে দেখতে চান না। কিন্তু আমরা অতীত ভবিষ্যৎ যখন ভুলে যাই তখন কিন্তু আমাদের মনে করিয়ে দিলে কিন্তু আমরা মনে পড়ে যায় সেই 5 জানুয়ারি নির্বাচনের কথা, সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা, সেই 5 জানুয়ারি নির্বাচনে কীভাবে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এই 5 জানুয়ারি নির্বাচনে কীভাবে অংশগ্রহণমূলক ছিল না, আবার 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কীভাবে আমরা দেখেছি যে এক ধরনের কারচুপির নির্বাচন হয়ে গিয়েছিল। যখনই আমরা সেই কথাগুলো মনে পড়ে তখনই কিন্তু যারা আজকে বিরোধী জোটে রয়েছে, যারা আজকে ঐক্যফ্রন্টের ব্যানারে ভোট করছেন, বিএনপির ব্যানারে ভোট করছেন, ধানের শীষের ব্যানারে ভোট করছেন, তাদের মধ্যে শঙ্কা জাগে যে আবারও কি একটা 5 জানুয়ারি নির্বাচনের দিকে আমরা ধাবিত হচ্ছি, আমরা কি আবারও একটা সুষ্ঠু নির্বাচন হাতে পাবো না। কিন্তু সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে আস্থা রাখার জন্য একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যখন আমরা দেখি যে নির্বাচনের মনোনয়নপত্র সাবমিট করার পরে সেই দলের নেতাকর্মীদেরকে হয়রানির শিকার হতে হয়, সেই দলের নেতাকর্মীকে জেলে যেতে হয়, নির্বাচনের মনোনয়নপত্র সাবমিট করার পরেই হঠাৎ করে দুদুক এসে হাজির হয়ে তাদেরকে মামলা করে দেয়, গায়েবী মামলা তৈরি হয়ে যায়, নির্বাচনের মনোনয়নপত্র সাবমিট করার পরে তাদেরকে হয়তো মৃত হয়ে কোথাও পড়ে থাকতে হয়, তখনই কিন্তু আমাদের শঙ্কাটা তৈরি হয় যে আমরা আসলে নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে আমরা করতে পারবো কিনা। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সম্মানিত প্রতিনিধির সামনে, গণমাধ্যমের সামনে একটা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামী যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে আমাদের এই যে তরুণরা রয়েছে, তরুণদের স্বপ্ন কীভাবে বাস্তবায়িত হবে, তরুণদের লেখাপড়ার জন্য কিভাবে সাবসিডি প্রদান করা হবে, তাদেরকে কিভাবে কর্মসংস্থান করা হবে, সেই বিষয়গুলো এই একাদশ জাতীয় নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে তাদের ম্যানিফেস্টোে উল্লেখ করে। আরেকটি সর্বশেষ দাবি করতে চাই, আমরা বহুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ডাকসু, চাকসু, বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো যদি উল্লেখ করেন যে তারা আপনারা ক্ষমতায় আসলে আমরা আমাদের এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সেই নির্বাচনগুলো আমরা যত দ্রুত সম্ভব দিব। এই কয়েকটি বিষয়ে প্রত্যাশা করে বলছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক, সকলের অংশগ্রহণ থাকুক, কোনোভাবে যে অভিযোগ উত্থাপিত করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে হাতে হাত রেখে তালে তাল রেখে আমরা বলতে চাই আমার সোনার বাংলা এবং এই সোনার বাংলাকে আমরা গড়তে চাই। এবং সে কারণেই আমি আহ্বান করছি ডক্টর এটিএম শামসুল হুদাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় প্রধান অতিথি ডক্টর এটিএম শামসুল হুদা। আসলে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে গেলে এই সবগুলি অনুষঙ্গই আসা উচিত। আমরা তর্কের খাতিরে একটা ইস্যু নিয়ে আমরা বলছি যে এটা হলেই হবে, তার মানে এই নাই যে বাকিগুলো প্রয়োজন নাই। সবগুলি মিলিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন আশা করতে পারি। আমরা দেশের সাধারণ জনগণ আমরা মনে করি যে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কিংবা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই বয়কটের যে কালচার, এটা এর পরিণতি খুব ভয়াবহ হয়। আমরা দেখেছি প্রায়ই পার্লামেন্ট বয়কট করা হয়। এর চেয়ে আমার মনে হয় যে গর্হিত কাজ আর কিছু হতে পারে না। সুতরাং এই যে কথাটা উঠছে আজকে যে ডেফিসিট অফ কনফিডেন্স, আস্থার অভাব, যে সমস্ত প্রতিষ্ঠান নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, এবং এটা শুধু নির্বাচন কমিশনের একার কাজ নয়, এখানে তো মেজর পার্টি, আমি মনে করি 4টা মেজর পার্টি আছে এই সুষ্ঠু নির্বাচন করার জন্য। প্রথমেই হচ্ছে সরকার, তারপরে হচ্ছে আপনার নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টিজ, তাদের একটা রোল আছে। পলিটিক্যাল পার্টিজ যে এরকম খালি বলে যে নির্বাচন কমিশন করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে, ভালো মেম্বার আসতে হবে এখানে ইত্যাদি, কিন্তু পলিটিক্যাল পার্টি এই দায়টা তাদের ঘাড়ে চাপিয়ে ওনাদের যে দায়িত্ব সেটা যদি পালন না করেন তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। আর একটা বিরাট পার্টি হচ্ছে, ফোর্থ এলিমেন্ট হচ্ছে মিডিয়া, যে এই সময়ে কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে রিপোর্টিং হচ্ছে। আপনার এই যে একটা কথা আজকাল খুব চালু হয়ে গেছে, ফলস ইনফরমেশন, হ্যাঁ, এবং আজকাল তো এরকম ডক্টরিং করে এই প্রযুক্তির অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে। সেই আপনার
ক্যান্ডিডেটের কথোপকথন, কার সাথে কি কথা হয়, যেগুলি অ্যাবসলিউটলি প্রাইভেট, আমরা শুনেছি এবারও কিছুদিন আগে শুনেছি, অ্যাবসলিউটলি প্রাইভেট কনভারসেশন বিটুইন 2 পারসন, ওইটা আউট হয়ে গেছে এবং আউট হয়ে একেবারে মানে মিডিয়াতে প্রচার হচ্ছে কি কথাবার্তা হলো। তাহলে তো এটা আমি মনে করি যে খুব মুশকিলের ব্যাপার, কারণ হচ্ছে যে সব কথা তো পাবলিকে, আপনি যখন রাজনীতির মধ্যে থাকেন সব কথা তো পাবলিকে বলা যায় না, এবং এইটা আপনার কনটেক্সটের বাইরে যদি এই বাজিয়ে শোনানো হয় তাহলে তো আপনার এটা মিসরিপ্রেজেন্টেড হয় এবং যারা সাধারণ ভোটার তারা মিসগাইডেড হতে পারে। সুতরাং এইখানেও কিন্তু মিডিয়ার একটা রোল আছে। এই যে সুষ্ঠু নির্বাচনের বিষয়টা, এইটাকে খুচরা বিচ্ছিন্নভাবে আলোচনা না করে সার্বিকভাবে দেখা উচিত এবং দেশে এটা একটা সার্বিক একটা সংস্কার দরকার, এবং এই সংস্কারের জন্য সরকার, সমস্ত রাজনৈতিক দল, দেশের ইন্টেলিজেন্সিয়া, একাডেমিয়া সবারই এটার মধ্যে অংশগ্রহণ করে এই কাজটা করা উচিত। তবে আমি এইটুকু বলবো যে এবার এরা ভালো কাজ করেছে, সবাই আসছে। আরেকটা কথা, এই যে বললেন আপনারা সমালোচনা করলেন যে বলছে যে নির্বাচন আন্দোলনের অংশ, এটা বলছে কেন আন্দোলনের অংশ নির্বাচন? তারা তো এটা কথা নিয়ে আসছে। অবশ্যই নির্বাচন আন্দোলনেরই অংশ হবে এবং আমি মনে করি ওইটাই হওয়া উচিত। ইলেকশনে দেশের যে বার্নিং ইস্যুস যেগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করতেছি, যেটা আমাদের জীবনে সবসময় আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, সেইগুলির কি হবে কি না হবে সেটা নিয়ে বিতর্ক হওয়া উচিত এবং ইলেকশনে ওইটাই ইস্যু হওয়া উচিত। জনগণ যেটার উপরে দিবে এইটা একটা আপনার সুবিধা হয়, তাহলে যে এই পক্ষে ভোট দিল। বারে বারে বলা হচ্ছে যে জনগণই আপনার মালিক, দেশের মালিক। তো জনগণই দেশের মালিক হলে তাহলে তাদের কথা শুনে আমাদের কাজ করা উচিত। সেইভাবে তো আমরা করছি না সবসময় কাজ। ইভিএমের ব্যবহার, এটা আমাদের অভিমত ছিল এখানে যে ইভিএমটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা ব্যবহার করব। প্রথমে স্থানীয় সরকার নির্বাচনে, সেখানে আমরা দেখি জনগণ এটা কিভাবে নেয়, সেটার ফলাফল কি হয়, যে এটা আপনার টেকনোলজি আমরা ওইখানে ইউজ করলাম সেটা কতটা কার্যকর, সেইগুলি দেখে আস্তে আস্তে আমরা করি। এখানে তো যেই প্রস্তাব বর্তমানে ইলেকশন কমিশন করেছে ৩,৫০০ কোটি টাকার প্রজেক্ট, এখন এই ইভিএম ৩,৫০০ কোটি টাকা, ৩,৫০০ কোটি টাকার কাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা জানি না। সুতরাং এটা ইলেকশন কমিশন এটা প্রকাশ করা উচিত যে হোয়াট ইজ দি ডিল, কে পেলো এই কন্ট্রাক্ট, কারা এটা এক্সিকিউট করছে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ৩,৫০০ কোটি টাকা আমরা যেটা করতে চাচ্ছিলাম সেখানে তো ৩,৫০০ কোটি টাকা লাগে না। আমরা যেভাবে এটাকে ডিজাইন করিয়েছিলাম বুয়েটের লোক দিয়ে, মেশিন টুল ফ্যাক্টরি যেভাবে ম্যানুফ্যাকচার করেছিল, যেই সংখ্যার করা, এত টাকার কোনো প্রয়োজন নাই সেখানে, আরও অনেক কম অর্থে করা যায়। তো সেইটা আপনার পাবলিককে জানানো উচিত। এবং এটা এই যে গ্রেপ্তার মামলা, কালো টাকার ব্যবহার, এগুলি অবশ্যই আপনার নির্বাচনী পরিবেশে আপনার বিঘ্নের সৃষ্টি করে। অফকোর্স ইলেকশন কমিশন উইল প্লে এ মেজর রোল, তারা এইগুলি আইন আছে, সবই আছে, এগুলি প্রয়োগ করবেন। আর সরকার তো বারে বারেই বলতেছে যে তারা সহযোগিতা করবে, আমরা আশা করি সরকারও সহযোগিতা করবেন এবং একটা মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন আমরা কিন্তু এবার আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় থেকে আমাদের আজকের এই ছায়া সংসদের কার্যক্রম শেষ করতে যাচ্ছি। আজকে যে প্রস্তাবটি আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ এবং না, দুটোই আমরা পেয়ে গেলাম। প্রত্যেকটা বক্তার এটি একটা ইন্ডিভিজুয়াল বক্তব্য, যে যার নিজ নিজ ধারণা থেকে বক্তব্য দিয়েছে। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সেই কারণের জন্য বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে নাজও যুক্ত হয়েছে, নাজও যুক্ত হয়েছে এবং নাজও যুক্ত হয়েছে।
না যুক্ত হওয়ার কারণে আমরা প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে, আরও বেশি অভিনন্দন রইল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তাদেরকে। আমি সবাইকে জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের ইউসিবি পাবলিক পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।